আচ্ছা, আগের দিন আমরা ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করছিলাম। ডোজেস ফর্ম নিয়ে প্রশ্ন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। ডোজেস ফর্ম বলতে তুমি কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই দি টার্ম ডোজেস ফর্ম অফ এ মেডিসিন? এইবার এটা 3, 4 বা 2 নম্বরের হতে পারে। 4 নম্বরের যদি হয় এরকম লিখতে পারো, ডোজেস ফর্ম ইজ ডিফাইন্ড অ্যাজ দি ফিজিক্যাল ফর্ম অফ এ ডোজ of a chemical compound used as a drug or medication intended for administration or consumption। মানে ডোজেস ফর্মটা হচ্ছে যে কোনো কেমিক্যাল বা এজেন্ট যেটা একটা সিঙ্গেল ডোজ হিসাবে ব্যবহার করার জন্য উপযুক্ত হিসাবে তৈরি করা হয়েছে। কমন ডোজেস ফর্মস ইনক্লুড পিল, ট্যাবলেট অর ক্যাপসুল। এটা এই যে প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ডেফিনিশনটা দেওয়া আছে, এটা 4 নম্বর লেখার জন্য যথেষ্ট। আর যদি 2 নম্বর থাকে আমরা আরও সংক্ষেপে লিখতে পারি, ডোজেস ফর্ম also called unit doses are pharmaceutical drug products in the form in which they are marketed for use with a specific mixture or active ingredients and inactive components excipients in a particular configuration such as capsule, shell, for example, and apportioned into a particular dose. For example, two products may both be amoxicillin, but one is 500 mg capsule and another is 250 mg chewable tablets। তো ডোজেস ফর্মের সম্পর্কে যদি জিজ্ঞাসা করে এটা সাধারণত 2 নম্বরের কোশ্চেন আসে। তোমরা যদি লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন ফলো করো তাহলে দেখবে বেশিরভাগ জায়গায় এটা 2 নম্বরের কোশ্চেন আসছে, আর এটা 4 নম্বরের বেশি কখনোই থাকতে পারে না। এছাড়া আগের দিন ডোজেস ফর্মের ভিডিওগুলিতে ডোজেস ফর্ম সম্পর্কে সংক্ষেপ দিয়েছিলাম, তখন বলেছিলাম যে এখান থেকে একটাই আসবে। তোমরা ফার্স্ট ইন্টারনাল নিয়ে যদি চিন্তিত হও, একটাই বিশেষ চার্ট আসবে, দেখবে বইতে দেওয়া আছে, ক্লাসিফিকেশন অফ ডোজেস ফর্মস। এটা 6 নম্বর, এটা ছকটা করে দিতে পারলেই হয়ে যাবে, এটায় বিস্তারিত কিছু লিখতে হবে না। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ডোজেস ফর্ম সম্পর্কে, তার মধ্যে থেকে কি কি পড়তে হবে আমরা সংক্ষেপে আলোচনা করব, যাতে আমাদের সবটুকু কভার না করেও যেটুকু দরকার সেইটুকু আমরা পড়ে নিতে পারি। মনে রাখতে হবে যারা বি ফার্মা পড়বে বা পরবর্তীতে এম ফার্ম পড়বে তাদের কিন্তু গোটা বই খুব ভালোভাবে পড়তে হবে, কিন্তু যারা শুধু ডিপ্লোমাটাই করতে চায় ফার্মাসিস্ট হওয়ার জন্যে তারা কিন্তু পরীক্ষার উপযুক্ত পড়াশোনাই করতে পারে, তাহলেও তারা ভালো রেজাল্ট করে ফেলতে পারবে। এইবার সলিড ডোজেস ফর্মসের মধ্যে আগের দিন ক্লাসিফিকেশনসে আমরা দেখেছি সলিড ডোজেস ফর্মসে কি কি থাকে। সলিড ডোজেস ফর্মসের মধ্যে আমরা একবার করে পড়ে নিতে পারি ডাস্টিং পাউডারের কি কি উপকারিতা আছে বা কীভাবে ব্যবহার করা হয়, ইনসাফলেশনস কি। এখানে একটা জিনিস পড়তে হবে, এইটা অনেক জায়গায় আসে, এই যে ডাস্টিং পাউডার শুড বি পাস থ্রু 80 সিপ টু এনহান্স দেয়ার এফেক্টিভনেস। এখানে 80 সিপ কি? চালনি, আটা চালার যে চালনি হয় সেই চালনির মধ্যে যে ফুটোগুলো থাকে সেই ফুটোর পরিমাপ এই নাম্বার দিয়ে হয়, 80 সিপ, 60 সিপ। তো ডাস্টিং পাউডারটা কতটা ফাইন হলো সেটা নির্ধারণ করার জন্যে ওই চালনির মধ্যে দিয়ে পাস করতে হবে। 80 সিপ একটা হচ্ছে মাপ, সেটা এর মাধ্যমে যে পাউডারটা পাস হবে সেটা অত্যন্ত মিহি গুঁড়ো আর কি, বাংলায় বলতে গেলে ফাইন ডাস্ট পার্টিকেল। তো 80 সিপে পাস করলে সেটা হচ্ছে খুব সুপার ফাইন ডাস্ট পার্টিকেল হলো, সেটা আমাদের দেহের বাইরে ত্বকে বা ইনার ক্যাভিটিতে যখন প্রয়োগ করা হবে ওর সারফেস এরিয়াটা স্বাভাবিকভাবে বেশি হবে, ও মোর এফেক্টিভলি কাজ করবে। এই জন্য এই জায়গাটায় লেখা আছে ডাস্টিং পাউডার শুড বি পাস থ্রু এ 80 সিপ টু এনহান্স দেয়ার এফেক্টিভনেস। এইখানে সিপ সম্পর্কে অনেক জায়গায় জিজ্ঞেস করতে পারে, তখন এটা বলতে হবে যে ডাস্টিং পাউডারের পরিমাপ করার জন্য আমরা এই সিপ ব্যবহার করি। এর সম্পর্কে অতিরিক্ত কোনো নোট পেলে আমি পরে খুঁজে দিয়ে দেব। এরপরে এখানে আমাদের কতগুলো ছোট ছোট প্রশ্ন আসতে পারে,
গ্র্যানুল বলতে কি, এইখানে একটা প্যারাগ্রাফে লেখা আছে গ্র্যানুলস কী জিনিস, সেটা পড়ে নিলে হয়ে যাবে। এছাড়া এফারভেসেন্ট গ্র্যানিউলস, এফারভেসেন্ট গ্র্যানিউলস কি, ওই যে আমরা পেপফিজ বা ইনো জলে দিই, জলে দিলেই ভুসভুস করে অনেক ভেতর থেকে গ্যাস বেরিয়ে পুরোটা জলে গুলে যায়। এটা কেন করা হয়েছে? মেইন ড্রাগ যেটা, সেটা টেস্টলেস অথবা তেতো অথবা খেতে একদম ভালো লাগে না, তো সেটাকে একটা কার্বোনেটেড ওয়াটারের মতো এফেক্ট দেওয়া হবে, যাতে যে ইন্টেন্ডেড পেশেন্ট সে যাতে খেতে পারে। না হলে শুধু যদি তাকে সেটা খেতে দেওয়া হতো খুব বিশ্রী লাগতো। তো এখানে এফারভেসেন্ট গ্র্যানুলস তৈরি করার ক্ষেত্রে কয়েকটা জিনিস লাগে, এটা মনে রাখতে হবে। যে প্রশ্ন করা হতে পারে যে এফারভেসেন্ট গ্র্যানুলের অবশ্যই থাকতে হবে এমন জিনিস কি কি, যেমন এখানে লেখা আছে এই তিনটা জিনিস মনে রাখতে হবে: সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট। এই তিনটা এফারভেসেন্ট গ্র্যানুলে থাকবেই। এই যে দেখো, যখন তুমি একটা পেপফিজের ট্যাবলেট জলে দিয়ে দিলে কি হলো, এই টার্টারিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিডটা সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাক্টিভেটেড হয়ে অনেক কার্বনের বুদবুদ তৈরি করলো, আর পুরো জিনিসটা হচ্ছে জলে চটপট গুলে গেল। তাহলে এটা মনে রাখতে হবে যে এফারভেসেন্ট গ্র্যানিউলসে সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট থাকবেই। আর এটা আমাদের পার্ট 2তেও লাগবে, সেখানেও এফারভেসেন্ট গ্র্যানিউলস সম্পর্কে পড়ানো হবে সেকেন্ড ইয়ারে, সেটাও। এবার মেথড অফ প্রিপারেশন অত এসেছে কিনা আমি তেমন দেখিনি, তবে এইটুকু মনে রাখতে হবে এফারভেসেন্ট গ্র্যানিউলস কী এবং তার আবশ্যক কম্পোনেন্ট কী কী। এই যে মোরওভার কার্বন ডাইঅক্সাইড স্টিমুলেটস দি ফ্লো অফ গ্যাস্ট্রিক জুস অ্যান্ড হেল্পস ইন দি অ্যাবজর্পশন অফ মেডিকামেন্ট। এইখানে এই অংশটুকু আমাদের এফারভেসেন্ট গ্র্যানিউলস সম্পর্কে পড়ে রাখতে হবে। এছাড়া এখানে কিভাবে বানানো হচ্ছে এটা কিন্তু তেমন প্রয়োজনীয় না, এই সম্পর্কে কখনো প্রশ্ন আসতে দেখিনি। এবার ট্যাবলেট কাকে বলে? ডোজেস ফর্মে কখনো কখনো অ্যানুয়াল পরীক্ষায় অন্তত বিভিন্ন ডোজেস ফর্ম সম্পর্কে ছোট ছোট নোট জিজ্ঞাসা করতে পারে বা 2 নম্বরের প্রশ্ন করতে পারে, সবই 2 নম্বর অথবা 4 নম্বরের প্রশ্ন হতে পারে। এইখানে ট্যাবলেটস কাকে বলে, ক্যাপসুল কাকে বলে, এখানে যা লেখা আছে এগুলি পড়ে মুখস্থ করে ফেলতে হবে। পিলস কাকে বলে। এবার লিকুইড ডোজেস ফর্মসে আমাদের মনে রাখতে হবে মনোফেজিক ডোজেস ফর্ম কাকে বলে, আর তার মধ্যে কি কি আছে। সিরাপ, সিরাপ বলতে কি বোঝায় এইখানে উপরে লেখা আছে, এই সিরাপের ডেফিনেশনটা পড়ে রাখতে হবে। আর সিরাপের ইউজ মনে রাখতে হবে, কিন্তু সিরাপের ডেফিনেশন আসতে পারে। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে যে দি কনসেন্ট্রেশন অফ সুগার ইজ 66% W/W। W/W মানে কি? ওয়েট বাই ওয়েট, মানে 100 গ্রাম জলে 66 গ্রাম চিনি মিশিয়ে যে দ্রবণটা তৈরি করব সেটা হবে 66% W/W। এবার যদি বলা হতো যে W/V তাহলে কি হতো, মানে ওয়েট পার ভলিউম। সেক্ষেত্রে কি হতো, 66 গ্রাম চিনি নিতাম কিন্তু 100 মিলিলিটার জল নিতাম, মানে তখন ভলিউমে চলে যেত সেকেন্ড। এটা আবার দেখবে কিছু কিছু মিশ্রণের ক্ষেত্রে V/V লেখা থাকে, মানে কি ভলিউম পার ভলিউম, মানে 66 মিলি সুগার সিরাপের সাথে যদি আমি 100 ml ওয়াটার নিই তখন ওটা ভলিউম পার ভলিউম হবে, V/V হিসাবে লেখা হবে। এখানে সুগারের কথা লেখা আছে, সিরাপে সুগারের কনসেন্ট্রেশন হবে 66% W/W, মানে ওয়েট পার ওয়েট, মানে 66 গ্রাম চিনি 100 গ্রাম জলের মধ্যে দ্রবীভূত করে সিরাপ তৈরি করা হয়। আমাদের ফার্মাসিউটিক্সের যে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে তাতেও সিরাপ সম্পর্কে লিখতে হবে, তখন এই তথ্যটা কাজে লাগবে। আসলে প্র্যাকটিক্যালে সিরাপ বানানো শেখানোরও কথা, তো সমস্ত জায়গায় তো ল্যাব সেইভাবে ওয়েল ইকুইপড নেই, সব জায়গায় শেখানো হয় না, তবে থিওরিটা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয়। এইবার সিরাপ ব্যবহার করা হয় কেন এই সম্পর্কে একটা বেসিক ধারণা রাখতে হবে, অ্যানুয়াল পরীক্ষায় এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখানে
সিরাপ কিভাবে তৈরি হয়, কি কি লাগে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। এই যে সুক্রোজ 667 গ্রাম নেওয়া হয়েছে, পিউরিফাইড ওয়াটার সাফিসিয়েন্ট টু প্রডিউস 1000 গ্রাম নেওয়া হয়েছে। তাহলে এখানে 66%-এর চেয়ে বেশি হলো কনসেন্ট্রেশন ওয়েট হিসাবে, সেটাই বলা আছে। এইবার এলিক্সিরের ডেফিনেশন কিন্তু আসে। এলিক্সিরের ডেফিনেশন 2 মার্কসের কোশ্চেন আসে। অনেক জায়গায় আমি দেখেছি প্রচুর পুরানো কোশ্চেনে এলিক্সিরের ডেফিনেশন জানতে চাওয়া হয়েছে, এলিক্সির সম্পর্কে নোটও লিখতে বলা হয়েছে 3 নম্বর বা 4 নম্বরের। তো এইখানে যে প্রথম প্যারাগ্রাফে যেটুকু লেখা আছে এটুকু ভালো করে মুখস্থ করে ফেলবে। এলিক্সিরস আর সুইট অ্যারোমেটিক প্রিপারেশনস অ্যান্ড আর ইউজুয়ালি কালার্ড। দি মেইন ইনগ্রিডিয়েন্টস অফ এলিক্সিরস আর ইথাইল অ্যালকোহল, ওয়াটার, গ্লিসারিন অর প্রোপিলিন গ্লাইকল, ফ্লেভারিং এজেন্ট, সিরাপ অ্যান্ড সাম সুটেবল প্রিজারভেটিভস। মানে কি, সিরাপে আমরা দেখলাম যে জলের মধ্যে সুক্রোজ মিশিয়ে একটা ঘন দ্রবণ তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে সিরাপ। আর এলিক্সিরটা হচ্ছে অ্যালকোহলে, মানে মেইন বেসটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর জল মিশিয়ে সেটা তৈরি হচ্ছে, কিন্তু মেইন বেসটা থাকছে অ্যালকোহল। মানে এমন কিছু যা জলে ভালো দ্রবীভূত হয় না কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত হয়, সেটা যখন বানানো হচ্ছে তখন অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে এবং সেই ডোজেস ফর্মটার নাম হচ্ছে এলিক্সির। এই এলিক্সিরের ডেফিনেশনটা পড়ে রাখবে, 2 মার্কসের অথবা 3 মার্কসের বা 4 মার্কসের প্রশ্ন হতে পারে, সাধারণত 2 মার্কসের হতে পারে। এবার লিঙ্কটাসেস, এটা অ্যানুয়াল পরীক্ষায় আসতে পারে, ইন্টারনালে হয়তো আসবে না। লিঙ্কটাসের ডেফিনেশন, একইভাবে লিঙ্কটাস কি এবং কিভাবে তৈরি হয়, এই প্রথম প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। Linctuses are viscous liquid and oral preparations that are generally prescribed for the relief of cough. কাফ সিরাপ যখন হলো তখন সেটা হচ্ছে সুগার বেসে তৈরি করা হলো জলের মধ্যে চিনি মিশিয়ে। আর লিঙ্কটাসেস হচ্ছে শুধু কাফের জন্য, যেটা হচ্ছে আমাদের গলায় মিউকাস মেমব্রেন আছে, দেখবে অনেক কাফ সিরাপ খাওয়ার পরে বলে আর জল খেতে না। এটা কি হয়, এই যে ভিসকাস মানে সান্দ্রতা, যেটা চ্যাটচ্যাটে ভাবে কোনো একটা সারফেসে লেগে যায়। তো সেই গলার এই লিঙ্কটাসেসগুলি কি হয়, আমাদের যে মিউকাস মেমব্রেন আছে গলায় সেই জায়গায় লেগে যায় এবং সরাসরি মিউকাস মেমব্রেন ভেদ করে ড্রাগটা যেই এলাকায় ইনফ্লেশন বা যেই এলাকায় যন্ত্রণা বা যেইখানে ইনফেকশন সেইখানে কাজ করা শুরু করে। আমাদের কাশি হয় কেন, কাশি হয় মানে গলায় ভেতরে চুলকায়, সেই বিষয়টা সেই জায়গাটায় লিঙ্কটাসেস হচ্ছে মিউকাস মেমব্রেন ভেদ করে গিয়ে ড্রাগটা ওইখানেই কাজ করে, সেই জন্যে লিঙ্কটাস ব্যবহার করা হয়, যে এর ভিসকোসিটিটা বেশি। সিরাপ বা জল যে জায়গায় দাঁড়িয়ে থাকে না বা চ্যাটচ্যাটে হয়ে লেগে থাকে না, সেইখানে লিঙ্কটাস কিন্তু আটকে থাকবে ওখানে। এবার এখানে যদি সিরাপ বা এলিক্সির যদি হতো সে সোজা পেটে চলে যেত, কিন্তু লিঙ্কটাস ওই মিউকাসের মধ্যে আটকে যাবে, ড্রাগটা ওখান দিয়ে সরাসরি এফেক্টিভ এরিয়াতে ঢুকে যাবে। তো এইগুলি মনে রাখতে হবে যে ডেফিনিশনটা কি, ফার্স্ট ইয়ারে আমাদের লাগবে ডেফিনিশনটা, এই প্রথম প্যারাগ্রাফগুলি পড়ে নিতে হবে। ড্রপস, একইভাবে ড্রপসের ডেফিনিশনও আমাদের মনে রাখতে হবে। এখানে বলা আছে ভিটামিন এ আর ডি এগুলি অন্য কিছুর সাথে মেশানো যায় না, খুব কনসেন্ট্রেটেড থাকে, তাই ড্রপ আকারে অতি অল্প করে যাতে দেওয়া যায় সেইভাবে তৈরি করা হয়। এইবার এটা কি, এটা যদি আগের দিন আমরা আলোচনা করেছিলাম ডোজেস ফর্মে আমরা খুব সামান্য ড্রাগকে অন্য এক্সিপিয়েন্টস মিশিয়ে সেটাকে বড় আকার করি যাতে ব্যবহার করা যায়। যেমন 500 mg প্যারাসিটামল আমরা তার সাথে এক্সিপিয়েন্ট মিশিয়ে একটা ধরার মতো একটা ট্যাবলেটের আকার নিয়ে আসি বা ক্যাপসুলের আকারে নিয়ে আসি, যেটা ধরে আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু এই ভিটামিন এ বা ডির মতো কিছু জিনিস আছে যেগুলিতে সেইভাবে কিন্তু অন্য কিছু মিশিয়ে আমরা সেটাকে ডোজেস ফর্মে আনতে পারি না, তাই ওটাকে কি করা হয় যথাসম্ভব কম হারে ব্যবহার করার জন্যে ড্রপ ব্যবহার করা হয়, যেটা হয়তো খুব এই একটা তুমি ধরো শিশি কিনলে সেটার সাথে একটা ড্রপার দিয়ে দিল, তার থেকে হাফ সিসি বা 1 সিসি এইভাবেই হচ্ছে ড্রপের মাধ্যমে পড়বে। ডোজ মেজার করার জন্য এই যে লেখা আছে সিন্স দিস প্রিপারেশন সার্টেন কন্টেন পোটেন্ট মেডিকামেন্টস। পোটেন্ট মানে কি, যে খুব কম
খুব কম ড্রাগই খুব ভালো কাজ করে। পোটেন্টের একটা কিন্তু টেকনিক্যাল ডেফিনেশন আছে যে 60 মিলিগ্রামের নিচেই যেই ড্রাগ খুব ভালো কাজ করে সেটাই হচ্ছে পোটেন্ট। 60 মিলিগ্রামের বেশি দরকার হলে কোনো একটা অ্যাকশনের জন্য সেটা আর তেমন পোটেন্ট না। তো 60 মিলিগ্রামের নিচে যত কম পরিমাণ ড্রাগ এফেক্টিভ হবে সেটাকে বলা হবে তত বেশি পোটেন্ট। মানে কি, একটা ঘুমের ওষুধ খুব সামান্য 25 মিলিগ্রাম বা 12 মিলিগ্রাম খুব কাজ করলো, একটা মানুষকে হয়তো 25 মিলিগ্রাম একটা ঘুমের ওষুধ 8 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখলো, তো সেটাকে বলা হবে পোটেন্ট ড্রাগ। ঠিক আছে। আর সেইখানে দেখা যাবে অ্যামোক্সিলিন বা অ্যামোক্সিসিলিন এরকম কোনো ড্রাগ আমরা ব্যবহার করছি 625 এমজি লাগছে, 1000 এমজি লাগছে, তখন সেটা কিন্তু হাই পোটেন্ট না। হ্যাঁ, এই পোটেন্সিটা মনে রাখতে হবে। তো এইখানে বলা আছে সিন্স দিস প্রিপারেশনস কন্টেন্ট পোটেন্ট মেডিকামেন্টস দিস ডোজ মাস্ট বি মেজার্ড অ্যাকুরেটলি। এই কারণে এই সব ড্রপের সাথে একটা ড্রপার দিয়ে দেওয়া হয় যার মধ্যে দাগ কাটা থাকে, কতটুকু ওষুধ নিতে হবে তাও উল্লেখ করা থাকে বা ডাক্তার বলে দেয় সব সময়। এরপরে আছে লিনিমেন্টস। লিনিমেন্টসেরও ডেফিনেশনটা আমাদের মনে রাখতে হবে। লিনিমেন্টস হচ্ছে লিকুইড অ্যান্ড সেমি লিকুইড প্রিপারেশনস মিন্ট ফর অ্যাপ্লিকেশন টু দি স্কিন। এটা স্কিনে ব্যবহার করা হয়। টপিক্যাল অ্যাপ্লিকেশন অনেক জায়গায় দেখবে অনেক ওষুধের গায়ে লেখা থাকে ফর টপিক্যাল অ্যাপ্লিকেশন অনলি, মানে ওটা স্কিনের উপরে, শরীরের অভ্যন্তরে নেওয়া যাবে না, মানে মুখের ভেতরে বা গলায় বা বডি ক্যাভিটিতে ইউজ করা হবে না, ওটা হচ্ছে স্কিনে বাইরের দিকে ব্যবহার করতে হবে। তো লিনিমেন্টস মে বি অ্যালকোহলিক অর অয়েলি সলিউশনস অর ইমালশন। দেখবে অনেক ব্যথার স্প্রে যেটা দেওয়া হলো কিছুক্ষণ পরে ওটা উবে যায় কর্পূরের মতো বা পেট্রোলের মতো, সেটায় এমনভাবে কিছু ওষুধ ড্রাগ দেওয়া থাকে যেটার ভেহিকেল হিসাবে অ্যালকোহল ব্যবহার করা হয়। সেই রকম অয়েলও ব্যবহার করা হতে পারে, অনেক মলমে অয়েলই থাকে, সেটা হচ্ছে অয়েলটা ড্রাগটাকে ক্যারি করে এবং সহজে স্কিনের ভেতর পেনিট্রেট করতে সাহায্য করে। Alcohol helps in the penetration of medicaments into the skin and also increases its counter irritant or rubefacient action. হ্যাঁ, মানে ওই ওষুধটা ব্যবহার করার জন্য যদি চুলকানি হয় সেটাকেও কমায় অ্যালকোহলটা। অ্যালকোহল একটা কমফোর্টনেস দেয় স্কিনে। হ্যাঁ, অ্যারাকিস অয়েল ইজ ইউজড ইন সাম লিনিমেন্টস হুইচ স্প্রেড মোর ইজিলি অন দি স্কিন. Soap is also included as ingredients in some of the liniments which helps in easy application of liniment on the skin. একইভাবে এই লোশনেরও ডেফিনেশন আমাদের মনে রাখতে হবে। লোশনস আর লিকুইড প্রিপারেশনস মিন ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন উইদাউট ফ্রিকশন, মানে ফ্রিকশন কমায় এবং একটা কোনো ড্রাগ প্রিপারেশনকে আমাদের ইউজ করতে সাহায্য করে। লোশনস কিন্তু শুধু ড্রাগই হয় না, এছাড়া কসমেটিক্সও প্রচুর হয় লোশন, তোমরা জানো। এই শীতকালে অনেকেই বডি লোশন মাখো, নিভিয়া বা এইরকম বিভিন্ন কোম্পানির লোশন মেখে থাকো, যেগুলি হচ্ছে ত্বককে উজ্জ্বল রাখতে বা ত্বককে ঠান্ডার থেকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করো। তো লোশন হচ্ছে বাইরের এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, লোশনও কিন্তু ইন্টারনাল নয়। ঠিক আছে, স্কিনে ব্যবহার করা হয় আর এমনভাবে তৈরি করা হয় যেটা স্কিনে দ্রুত শোষিত হবে। হ্যাঁ, আবার এখানে বলা আছে যে অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল দিয়েও ব্যবহার করা হয়, যেমন কটন উল, গজ ইত্যাদির মাধ্যমে। হ্যাঁ, এইবার এই যে এখানে আছে একটা স্যালিসাইলিক অ্যাসিড আর মার্কিউরিক ক্লোরাইড লোশন। যাদের কেটে গেছে অনেক সময় ছোটোবেলা লাল ওষুধ লাগাতে দেখতে, যে সেটা হয়তো লেখা থাকতো মার্কিউরি ক্রোম, ওটা আসলে এই মার্কিউরিক ক্লোরাইড কেটে যাওয়া জায়গাকে কভার করে দেয় যাতে বাইরের ব্যাকটেরিয়া তাতে প্রবেশ করতে না পারে। আর স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এর খুব অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, মানে স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসকে নষ্ট করে ফেলে। তাই কাটা জায়গায় এই স্যালিসাইলিক অ্যাসিড আর মার্কিউরিক ক্লোরাইডের লোশন লাগানো হয়। সেই যে লাল একটা লোশন লাগিয়ে দিত কেটে গেলে, সেটায় এই জিনিসটা থাকবে। হ্যাঁ, অ্যাসিটন এখানে ভেহিকল হিসাবে ব্যবহার করছে। এইবার
আরেকটা জিনিস দেখবে বাজারে মাঝে মাঝে মাইক নিয়ে বা বিজ্ঞাপন দেওয়া হয় স্যালিকল, স্যালিকল মলম নাকি ওই দাঁত হাজা চুলকানি ইত্যাদি সারায়। তো ওই যেই স্কিন ডিজিজগুলি বললাম সেগুলি তো সাধারণত অ্যান্টি ফাঙ্গাল অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি সেরে যাবে, ওগুলি তো ফাঙ্গাসের জন্য হয় অথবা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়, বেশিরভাগই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য। তো এই স্যালিসাইলিক অ্যাসিডের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন তাড়ানোর মানে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, তাই সেই স্যালিকল একটা সফল মলম। এরপরে আমাদের আছে গার্গেলস। গার্গেলস আর অ্যাকোয়াস সলিউশনস ইউজ টু প্রিভেন্ট অর ট্রিট থ্রোট ইনফেকশনস। গার্গেল স্পেসিফিক্যালি গলায় ব্যবহার করার জন্যে। অনেকে গার্গেল করতে পারে না, কিন্তু যারা গার্গেল করতে পারে তাদের কিন্তু খুব দ্রুত গলার সমস্যা সেরে যায়। দেখবে অনেক সময় শুধু লবণ ফেলে গরম জল দিয়ে গার্গেল করতে বলা হয়। কেন? যখন তুমি লবণ গরম জল দিয়ে গার্গেল করছো, তোমার ওই গলার মিউকাস মেমব্রেন থেকে ব্যাকটেরিয়া বা যাই তোমাকে আক্রমণ করেছে সেই জীবাণু ওর উপরের অংশ ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং তোমার শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। ফলে কি ওই জীবাণুগুলি তোমার শরীরে রিপ্রোডাকশন করার আগে নষ্ট হয়ে যায়। আর সোডিয়াম ক্লোরাইডের একটা জীবাণুনাশক ক্ষমতা আছে তোমরা জানো, এই কারণে লবণ ব্যবহার করতে হয়। আর লবণ ব্যবহার করলে একই সাথে ওই লবণ হচ্ছে রিভার্স অসমোসিসটাকে জাগিয়ে তোলে, মানে ওই এফেক্টেড সেলগুলির ভেতর থেকে ভিতরের ব্যাকটেরিয়া বাইরে বেরিয়ে আসতে পারে, তখন ওটাকে নষ্ট করে ফেলতে পারবে। তাহলে গার্গেলসের আমরা ডেফিনেশন পড়ব, ঠিক আছে? প্রত্যেকটা ডোজেস ফর্মের ডেফিনেশন যেগুলি আমি বলে যাচ্ছি, এই যে বইতে যে পিডিএফটা দিয়েছি সেগুলোতে টিক চিহ্নও দিয়ে রেখেছে সিনিয়ররা, সেইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট, খুব বেশি না, এই রকম ছোট্ট ছোট্ট লিখতে হবে। আমাদের মনে রাখতে হবে ইতিহাস লেখা চলবে না, তাহলে স্যাররা রেগে গিয়ে কিন্তু নাম্বার কম দেবে। লিখতে হবে টু দ্য পয়েন্ট, সংক্ষেপে, একদম অ্যাকুরেট। এইবার মাউথ ওয়াশেস। মাউথ ওয়াশেস কি? অনেকেই মাউথ ওয়াশ ব্যবহার করো, বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের মাউথ ওয়াশও অ্যাভেলেবল আছে, যেমন কোলগেটের প্ল্যাক্স একটা আমরা জানি মাউথ ওয়াশ। These are aqueous solutions with a pleasant taste and odor used to make clean and deodorize buccal cavity. Buccal cavity মানে মুখ গহ্বরকে বলা হয় buccal cavity. Generally they contain antibacterial agents, alcohol, glycerin, sweetening agents, flavoring agents and coloring agents. হ্যাঁ, দেখবে তোমার ওই বিভিন্ন রকম মাউথ ওয়াশ, কোনোটা সবুজ কোনোটা নীল, এটা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য আসে। আসলে ওই রঙটা না থাকলেও তেমন কিছু হতো না, আকর্ষণীয় হয়। যেমন একটা পিপারমিন্ট ফ্লেভারের বানিয়েছে প্ল্যাক্স, সেটা হচ্ছে সবুজ রঙের, সেটা মুখে দিলে ঝাল ঝাল লাগে। এদিকে বলা আছে বার্নিং সেন্সেশন নাকি হবে না, কিন্তু মুখে দিলে ঠিকই ঝাঁঝালো একটা হবে। এবার মিন্টের ফ্লেভারে তোমার মুখটা ভরে যাবে, মানে ফ্লেভারিং এজেন্ট দেওয়া আছে মিন্টের। এবার সুইট মিন্টেরও হয়, ব্লু কালারের একটা হয়, এই যে সুইটনিং এজেন্টস থাকে। গ্লিসারিন থাকে, সেটা হচ্ছে ওই ভিসকোসিটিটা বাড়ানোর জন্যে। আর অ্যালকোহল থাকে যাতে দ্রুত মানে ভালো করে ড্রাগটা দ্রবীভূত হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টটা দ্রবীভূত হয়, আবার সেটা অ্যালকোহলটাই কিন্তু উড়ে যায়, অর্থাৎ শরীরের মধ্যে থাকেও না। তো সোডিয়াম ক্লোরাইড মাউথওয়াশ কীভাবে বানানো যেতে পারে সেটা সম্পর্কে একটা বিপিসি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়ার ফর্মুলা দেওয়া আছে, এগুলি দেখে রাখতে পারো। তবে মূলত এই যে প্রথম 3-4 লাইনে যে ডেফিনেশনটা লেখা আছে সেইটাকে মনে রাখতে হবে। যদি মনে না থাকে মুখস্থ করার চেষ্টা করতে হবে, ঠিক ঠিক করে লিখতে হবে, টু দ্য পয়েন্টে লিখতে হবে। এরপরে আরেকটা এরকম ডোজেস ফর্ম আছে যার ডেফিনেশন ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় বিভিন্ন সময় এসছে, থ্রোট পেইন্টস। থ্রোট পেইন্টস আর ভিসকাস লিকুইড প্রিপারেশনস ইউজড ফর মাউথ অ্যান্ড থ্রোট ইনফেকশনস। এটারও ভিসকোসিটি মানে সান্দ্রতা বেশি হয়, চ্যাটচ্যাটে জিনিস। দেখবে হেক্সিজেল বলে একটা ক্রিম আছে যেটা মুখের মধ্যে ঘা হলে ব্যবহার করা হয়, গলায়ও ব্যবহার করা যায়। গ্লিসারিন ইজ কমনলি ইউজড অ্যাজ এ বেস বিকজ বিং ভিসকাস ইট অ্যাডহেরস টু মিউকাস মেমব্রেন ফর এ লং পিরিয়ড অ্যান্ড ইট পজেসেস এ সুইট টেস্ট। গ্লিসারিন থাকলে মিষ্টি মিষ্টি লাগে আর ওটা ওই মিউকাস মেমব্রেনের মধ্যে চিপকে থাকে, তাহলে কি ড্রাগটা ডাইরেক্ট ডেলিভারি হচ্ছে। থ্রোট পেইন্টের প্রপার্টিটাও এই রকম। তাহলে থ্রোট পেইন্টের এইটুকু আমরা মনে রাখবো।
প্রথম 2-3 লাইন যে ডেফিনেশনটা যেখানে লেখা আছে। বানানোর পদ্ধতিটা কিন্তু নিজের শেখার জন্য, এটা যে পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে তা না, হয়তো আসে না, কিন্তু প্র্যাকটিক্যালের সময় হঠাৎ জিজ্ঞেস করতে পারে স্যাররা, এক্সটার্নাল যদি প্রশ্ন করতে আসে, ভাইবা নিতে আসে প্র্যাকটিক্যালে, তখন প্রশ্ন করতে পারে, সেই জন্য তখন পড়ে রাখা ভালো। কিন্তু রিটেন এক্সামের জন্য তোমাকে মূলত ডেফিনেশনগুলি মুখস্থ করতে হবে। আর ডেফিনেশনগুলি খুব একটা কঠিন না, বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করে নেবে। Sprays are preparations of drugs in media in a which মে বি অ্যাকোয়াস, অ্যালকোহলিক অর গ্লিসারিন। মূলত অ্যালকোহলিক হয়, কেননা তোমরা জানো যে ইথাইল অ্যালকোহল জাতীয় জিনিসগুলি স্প্রে করতে বা হাই প্রেশারে রেখে স্প্রে করে দিতে সুবিধা হয়। সাধারণত আমরা যত পারফিউম দেখি সেগুলিও তো স্প্রেই হয়, সেগুলি অ্যালকোহল বেসড হয়। তেমনি ব্যথার জন্যেও কিন্তু দেখবে স্প্রে ব্যবহার করা হয়। তোমরা যারা ব্যবহার করোনি তারা খেলার মাঠে যদি লক্ষ্য রাখো, ধরো ক্রিকেট বা ফুটবল খেলার সময় অনেক সময় প্লেয়ারদের চোট লাগে, তাড়াতাড়ি ছুটে গিয়ে প্যারামেডিকরা স্প্রে করে দেয়। তো সেই স্প্রেগুলি অ্যালকোহল বা টার্পিন অয়েল বেসড হয়, যেগুলি সহজে হাই প্রেশারে রাখলে ছড়িয়ে পড়তে পারে এবং দ্রুত স্কিনে পেনিট্রেট করতে পারে সেই ম্যাটেরিয়ালগুলি। থ্রোট স্প্রেস মাস্ট বি স্প্রেড ফ্রম এ স্পেশাল টাইপ অফ অ্যাটোমাইজার নোন অ্যাজ নেবুলাইজার। নেবুলাইজার অনেকে দেখে থাকবে যাদের বাড়িতে অ্যাজমার পেশেন্ট আছে, একটা ডিভাইস যার উপরে এক জায়গায় ওই মূল ড্রাগটা, লিকুইড ড্রাগটা রাখা হয়, আর আরেকটা রাস্তা থাকে যেখান থেকে হাওয়া ঢুকবে। এবার শ্বাস টানলে ওই ড্রাগটা হাওয়ার সাথে মিশে স্মল পার্টিকেল হিসাবে হাওয়ার মধ্যে দিয়ে ঢুকে যায়। তাতে অল্প পরিমাণ ড্রাগে সরাসরি এফেক্টিভ এরিয়াতে কাজ করানো যায়। যেমন ধরো তোমার লাংসের ভিতরে কিছু একটা কাজ করাতে হবে, সেটা ড্রাগটা যদি তোমাকে খাওয়ানো হয় তাহলে তো গ্যাস্ট্রিক সিস্টেমের মধ্যে দিয়ে অনেক দেরিতে ব্লাডে মিশবে। আবার যদি তোমাকে ডাইরেক্ট আইভি সিস্টেমে স্যালাইনের মাধ্যমে ব্লাডেও দিয়ে দেওয়া হয়, তাতেও অনেক দেরি করে লাংসের মধ্যে ঠিক যেই জায়গায় দরকার সেখানে পৌঁছাবে কি না, অথবা সারা শরীরে ছড়িয়ে ওটার একটা সাইড এফেক্ট আসতে পারে। এবার নেবুলাইজারের মধ্যে যখন দেওয়া হচ্ছে তখন ও কিন্তু আমাদের শ্বাসের সাথে সাথে মাইক্রো মলিকিউল হিসাবে ঢুকে পড়ছে, ছোট ছোট সরাসরি গিয়ে যেই জায়গাটায় দরকার সেই এফেক্টিভ এরিয়াতে কাজ করে ফেলছে। ফলে খুব অল্প পরিমাণ, হয়তো 0.25 মিলিগ্রাম ড্রাগে সেই কাজটা হয়ে গেল, যেটা অন্য রুটে দিলে 250 মিলিগ্রামেও কাজটা হতো না। তাই সবসময় কিন্তু সাজেস্ট করা হয় যাদের অ্যাজমা আছে বা এই জাতীয় শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের যদি ওই ধরনের স্প্রে দেওয়া হয়, নেবুলাইজার দিয়ে নিতে বলে ডাক্তার, অবশ্যই সেইভাবে নেওয়া উচিত। তাতে খুব কম ড্রাগ ব্যবহার করে অসুখটা কমানো সম্ভব বা কষ্টটা কমানো সম্ভব। এবং তোমরা সবাই জানো যে ড্রাগ যত কম ব্যবহার করা যাবে তার সাইড এফেক্ট কম হবে। আমাদের সিস্টেম কিন্তু বাইরের প্রোডাক্টকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে পারে না বা ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। তাই প্রয়োজনের অতিরিক্ত ড্রাগ যাতে শরীরে না আসে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে এখানে অ্যাড্রিনালিন অ্যান্ড অ্যাট্রোপিন স্প্রে কম্পাউন্ড সম্পর্কে লেখা আছে, এটা দেখে রাখলে। এবার ইনহেলেশনস, এখানে ইনহেলার সম্পর্কে লেখা আছে। ইনহেলারও ওরকম মুখে নেয়, অ্যাসমার পেশেন্টরাই মূলত নেয়। এছাড়া সর্দিতেও আগে ইনহেলার ব্যবহার করা হতো, ভিক্সের ছিল ইনহেলার। These are liquid preparations containing volatile substances and are used to relieve congestion and inflammation of the respiratory tract. রেসপিরেটরি ট্র্যাক্ট মানে নাকের হতে পারে, মুখ দিয়ে গলাও হতে পারে, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লাংসের উপর অবধি, হ্যাঁ, সেই জায়গাগুলিতে ইনহেলার কাজ করে। ইনহেলেশনস, দি ইনহেলেশনস কন্টেনিং দি ভোলাটাইল সাবস্টেন্স হুইচ আর ভোলাটাইল অ্যাট রুম টেম্পারেচার মে বি প্লেসড অন অ্যান অ্যাবজর্বেন্ট প্যাড অর হ্যান্ডকারচিপ টু ইনহেলেট দেয়ার ফ্রম। তোমরা অনেকে দেখে থাকবে নাকের সমস্যা বা ওই জাতীয় সর্দি কাশির সময় একটা সবুজ ক্যাপসুলের মতো অনেক সময় দেয় দোকান থেকে, যেটা ফাটিয়ে একটা তোমার রুমালে অথবা একটা কটন প্যাডে নিয়ে নিতে হয়, তারপর সেটা নাক দিয়ে শুকতে হয়। তাহলে নাক যার বন্ধ হয়ে আছে বা নাকে সমস্যা আছে, নাকে ইনফ্লেমেশন আছে, সে চটপট রিলিফ পায়।
এইখানে সেই রকম একটা প্রিপারেশনের কথা লেখা আছে, বেনজোইন ইনহেলেশন। এখানে আবার বলছি আমাদের সব ডেফিনিশনগুলি মনে রাখতে হবে। এরপরে আছে নাজাল ড্রপ। নাজাল ড্রপ অনেকেই দিয়ে দেখেছো সারা জীবনে, যাদের সর্দি হয়েছে, সর্দিতে নাক বন্ধ আছে, নাজাল ড্রপ দিলে নাজাল ড্রপটা দ্রুত কাজ করে। আমাদের নাকের মধ্যে যে মিউকাস এরিয়া আছে, যেখানে আমরা নাকে গন্ধ পাই বা আমাদের শ্বাসের বায়ুটা ফিল্টার হয়, সেই জায়গাতে অনেক সময় ইনফ্লেমেশন হয় বা কোনো রকম ইনফেকশন হয় বা ধুলো ময়লা জমে সেই জায়গাটা ইরিটেটেড হয়ে যায়, তখন সেইখানে সমস্যা হলে ওই জায়গাটা বন্ধ হয়ে যায়, তো তখন নাজাল ড্রপ ব্যবহার করতে হয়। দেখবে অট্রিভিন, নাসিভিয়ন এই জাতীয় নাজাল ড্রপ তোমরা কেউ না কেউ কখনো না কখনো ব্যবহার করেছো। তো এখানে একটা বেসিক পুরনো দিনের নাজাল ড্রপের উদাহরণ দেওয়া আছে, এফিড্রিন। এফিড্রিন অনেকে জানবে, মারাদোনা যখন 1999 সালে 1994 সালে বাদ পড়ে, তোমরা তো তখন দেখোনি হয়তো, সেই সময় এফিড্রিন ব্যবহারের দোষ দেওয়া হয়েছিল ওর উপরে। যাই হোক, নাজাল ড্রপ হচ্ছে আইসোটনিক হ্যাভিং নিউট্রাল পিএইচ অ্যান্ড ভিসকোসিটি সিমিলার টু নাজাল সিক্রেশনস বাই ইউজিং মিথাইল সেলুলোজ। মানে নাজাল ড্রপে মিথাইল সেলুলোজ থাকে। আর তাহলে নাজাল ড্রপের ডেফিনেশনটা মনে রাখবো, দিস আর সলিউশনস অফ ড্রাগস দ্যাট আর ইনস্টিলড ইনটু দি নোজ উইথ এ ড্রপার। নাজাল ড্রপের সাথে সাধারণত একটা ড্রপার আসে, আমাদের মাথাটা নিচু করে বা বালিশের থেকে মাথাটা, মানে বালিশ পিঠে দিয়ে মাথাটা নিচু করে শুয়ে পড়তে হয়, উপর থেকে নাকে দিতে হয়, বা মাথাটা আমরা ঝুঁকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও নাজাল ড্রপ দিতে পারি। These are usually aqueous and not oily drops, since the latter inhibit the movement of cilia in the nasal mucosa, and it used for long periods may reach the lungs and cause lipoid pneumonia. এই যে কখনো অয়েল থাকে না, কেননা লাংসে পৌঁছে যেতে পারে, সেটা লিপয়েড নিউমোনিয়া হতে পারে। লাংসে যা চলে যায় সেটা বের করা মুশকিল, তাই এটা ওয়াটার বেসড হয়, অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে ওয়াটার বেসড, ঠিক আছে? তাহলে এইটার ডেফিনেশনটা মনে রাখবে। আর উদাহরণ হিসাবে পরের বছরও আসবে এই ফার্মাসিউটিক্সে নাজাল ড্রপ, তখন তোমাদের মনে রাখতে হবে নাসিভিয়ন, অট্রিভিন, এগুলি হচ্ছে নাজাল ড্রপের উদাহরণ। এখন লাগবে না, এখন শুধু এই ডেফিনেশনটা মনে রাখবে। আই ড্রপস। আই ড্রপস কি? যেটা চোখে দেওয়া হয়। দিজ আর স্টেরাইল সলিউশনস অর সাসপেনশনস অফ ড্রাগস দ্যাট আর ইনস্টিলড put in by drops into the eye with a dropper. The eye drops are usually made in aqueous vehicle, মানে জল হচ্ছে এটার ভেহিকেল। it should be sterile, isotonic with lacrimal secretions। মানে কি? আমাদের চোখের ভেতরে যে জলটা থাকে, ল্যাক্রিমাল সিক্রেশন বলে, চোখের মধ্যে যে জলটা, সেটার সাথে আইসোটনিক একই রকম এর প্রকৃতি হতে হবে। আর স্টেরাইল, চোখ যেহেতু খুব সেন্সিটিভ একটা পার্ট আমাদের শরীরে, সবচেয়ে বেশি যত্ন নিতে হয়, তাই চোখের ওষুধ অবশ্যই খুব ভালোভাবে স্টেরিলাইজড হতে হবে এবং ফ্রি ফ্রম ফরেন পার্টিকেলস টু অ্যাভয়েড ইরিটেশন টু দি আই। ফরেন পার্টিকেল থাকলে চোখ সহ্য করতে পারবে না, তাতে কষ্ট আরও বেড়ে যাবে। তাহলে এটার ডেফিনেশন হবে এইটুকুর মধ্যে, ঠিক আছে? These are sterile solutions or suspensions of drugs that are instilled, put in by drops into the eye with a dropper. The eye drops are usually made in aqueous vehicle. It should be sterile, isotonic with lacrimal secretions, buffered and free from foreign particles to avoid irritations to the eye. ঠিক আছে? এইবার বাকিগুলি প্রশ্ন করবে না, তাও পড়ে রাখা ভালো। এইবার আমরা আরও আস্তে আস্তে চলে যাচ্ছি। এইখানে কয়েকটা জিনিস লেখা আছে, এটা পড়ে রাখবে, যে আই ড্রপ আমরা যাতে ভালো রাখতে পারি, মানে স্টেরিলিটি তার নষ্ট না হয়, তার জন্য কি কি প্রিকশন নেব। যেমন ড্রপারটা সবসময় সেপারেট করতে হবে, অলওয়েজ হোল্ড উইথ ইটস টিপ ডাউন, মানে যেই টিপটা থেকে ড্রপটা পড়বে চোখে, সেইখানে হাত দিতে না করা থাকে, দেখবে আই ড্রপের প্যাকেটের গায়ে লেখা থাকে। নেভার টাচ দি ড্রপার সারফেস, ড্রপারের সারফেসটায় টাচ করা যাবে না, ওটা রিন্স করা যাবে না, মানে জল দিয়ে ধোয়া যাবে না, তাহলেই তো এমনি জলে ব্যাকটেরিয়া আছে সেগুলি চলে যাবে ওর মধ্যে, উল্টে হয়তো চোখে একটা ব্যাকটেরিয়া ঢুকে যাবে।
নেভার ইউজ আই ড্রপস দ্যাট হ্যাভ চেঞ্জড কালার, মানে আই ড্রপস একটা খুললে সেটা ট্রান্সপারেন্ট ছিল, ওটা কয়দিন পরে দেখলে হলুদ হয়ে গেল। এই জন্য সব আই ড্রপের গায়ে লেখা থাকে যে খোলার 1 মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে। তা 1 মাস পার হয়ে গেলে সে এক্সপায়ারি ডেট থাকলেও আর ব্যবহার করতে না, কেননা ওয়েদারে বিভিন্ন রকম কম্পোনেন্টে ও চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, এইবার লেখা আছে আফটার ইনস্টিলেশন অফ ড্রপস ডু নট ক্লোজ আইস টাইটলি অর ব্লিঙ্ক মোর অফেন দ্যান ইউজুয়াল অ্যাজ দিস মে রিমুভ দি মেডিসিন ফ্রম দি প্লেস হোয়ার ইট ইজ নিডেড। দুই একটা আই ড্রপ একটু জ্বালা জ্বালা বা ইরিটেশন করে, অনেকেই আই ড্রপ চোখে দিতে পারে না, আর চোখে ড্রপটা দেওয়া মাত্র চোখটা একেবারে জোরে চেপে বন্ধ করে ফেলে। এটা ভুল, এতে হচ্ছে চোখের মধ্যে যে দেওয়া হলো ড্রপটা সেই ওষুধটাই বাইরে বের হয়ে যাবে, আর অর্থাৎ এফেক্টিভ ইউজ হবে না। সেই জন্য বলা আছে ড্রপ দেওয়ার পরে চোখটা জোরে বন্ধ করে ফেলা যাবে না, তাহলে মেডিসিনটা বেরিয়ে আসবে। আর ব্লিঙ্ক মোর অফেন, মানে সাধারণত আমরা হয়তো 1 মিনিটে 5 বা 7 বার চোখের পাতা ফেলি, সেই জায়গায় বারবার যদি চোখের পাতা ফেলতে থাকি তাহলেও ওষুধটা বেরিয়ে যাবে। তো এইগুলি করা যাবে না, এই অংশটুকু পড়ে রাখবে। আই লোশনস, দিস আর দি অ্যাকোয়াস সলিউশনস ইউজড ফর ওয়াশিং দি আইস। The eye lotions are supplied in concentrated form and are required to be diluted with warm water immediately before use. Eye lotions should be isotonic and free from foreign particles to avoid irritation to the eye. আই লোশন সাধারণত বাড়িতে ব্যবহারের জন্য দেওয়া হয় না, বাড়িতে ড্রপই দেওয়া হয়। এটা সাধারণত কোনো ক্লিনিকে, মানে চোখের ক্লিনিকে অথবা নার্সিংহোমে ব্যবহার করে। ফ্রেশ আই লোশনের কন্টেনার খোলা হলো, সেটাকে গরম জল দিয়ে ডিকনসেন্ট্রেটেড করা হলো, তারপরে সেটা ব্যবহার করা হলো, এবং যতটুকু বের করা হলো ওই মেইন কন্টেনার থেকে সেইটুকু ব্যবহার হলে হলো, না হলে বাকিটুকু ফেলে দিতে হবে। এই রকম, মানে যাতে বাইরে বের করার জিনিসটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে, তাই এই যত্নগুলি নিতে হবে। আর দে আর রিকোয়ার্ড টু বি প্রিপেয়ার্ড অ্যাফ্রেশ অ্যান্ড শুড নট বি স্টোরড ফর মোর দ্যান 2 days অ্যাজ এ দি লোশন মে গেট কন্টামিনেটেড উইথ মাইক্রো অর্গানিজমস। যেটা বলছিলাম যে এই গরম জল দিয়ে বানানো হলো, সেটা 2 দিনের বেশি স্টোর করে রাখা যাবে না, মানে 2 দিনের বেশি পুরানো হয়ে গেলে সেটা ফেলে দিতে হবে, সেটা বাইরের থেকে ততক্ষণে কন্টামিনেশন হয়ে যেতে পারে। এখানে সোডিয়াম ক্লোরাইড আই লোশনের কথা লেখা আছে। সোডিয়াম ক্লোরাইড মানে আমরা যে খাদ্য লবণ খাই সেটার মোর পিওর, যেটা অবশ্যই যেটা ড্রাগ হিসাবে ব্যবহার করা হবে সেটার পিওরিটি অনেক বেশি হবে আমাদের খাবারের টেবিল সল্টের থেকে। সেটা এখানে দেখো 9 গ্রাম দেওয়া হচ্ছে 1000 মিলিতে, মানে কি হলো ওয়েট বাই ভলিউম 0.9%, 0.9% ওয়েট বাই ভলিউম। এইটা দিয়ে চোখ ধুলে চোখের মধ্যেকার ময়লা বেরিয়ে যাবে। অনেকের চোখে বেশি হচ্ছে ময়লা জমে থাকে বা কখনো কনজেশন হয়ে যায়, তখন এই সোডিয়াম ক্লোরাইড আই লোশন দিয়ে তার চোখ ধুয়ে নিতে হয়। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কখন চোখ ধুতে হয়, যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। অনেকের চোখ লাল হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনে, তখন অনেক সময় ডাক্তাররা সোডিয়াম বাইকার্বনেট আই লোশন দিয়ে চোখ ধুয়ে দেয়। এরপরে আসবে ইয়ার ড্রপস। Ear drops are solutions of drugs that are instilled into the ear with a dropper. Ear drop কানে ড্রপ দেওয়ার জন্যে। These are generally used for cleaning the ear, softening the wax and for treating the mild infections. অনেক সময় কানে ময়লাটা জমে যায় ভিতরে, আমরা বাইরে থেকে বার্ডস দিয়ে সহজে বের করে আনতে পারি না, তখন এই ইয়ার ড্রপ, এক ধরনের ইয়ার ড্রপ থাকে যে ওই কানের ময়লাকে বলে ইয়ার ওয়াক্স, সেটাকে সফটেন করে, আর কিছুক্ষণ দিয়ে রাখলে ওটা নরম হয়ে যায়, তারপরে বার্ডস দিয়ে পরিষ্কার করে ফেলা সম্ভব। আবার অনেক ইয়ার ড্রপ কী করে, যে ছোটোখাটো ইনফেকশন হলো, অনেকের সময় জল লেগে বা কোনো ঘা হয়ে গেল কানের মধ্যে, সেই ক্ষেত্রে এই ইয়ার ড্রপগুলি সেই ইনফেকশন সারাতে ব্যবহার করা হয়। The solution is generally prepared in water, glycerin, propylene glycol or dilute alcohol. এখানে প্রোপিলিন গ্লাইকলটা বেশি দেখা যাবে সেই সবে যেগুলি ওয়াক্সগুলিকে সফটেন করে। গ্লাইকলের সেই প্রপার্টিসটা আছে,
এবং অ্যালকোহলেরও আছে, যে আমাদের কানে যে ময়লাটা সেই ওয়াক্সটা শক্ত হয়ে গেলে এই প্রোপিলিন গ্লাইকল বা ডাইলুট অ্যালকোহল ওগুলিকে সফটেন করে, নরম করে গলিয়ে ফেলতে পারে। আর ওয়াটার গ্লিসারিন বেসড কখন হবে, যে গ্লিসারিন হচ্ছে আগেই বলেছি ভিসকোসিটি বাড়ানোর জন্যে, যেটা কানের মধ্যে লেগে থাকে যাতে আমরা কান উল্টো দিকে করলেই ওষুধটা বেরিয়ে না আসে, গ্লিসারিন বেসড হবে। যদি আমাদের ইনফেকশন সারানোর জন্য হয় সেক্ষেত্রে গ্লিসারিন বেসড হবে। ওয়াটার বেসড হবে যাতে ভিতরে না থেকে যায়, এমন একটা যে ভিতরে টেম্পোরারি কাজ করলো এবং ওটা জায়গা থেকে পরে সরে গেল, কানের মধ্যে জমে রইল না। However, vehicles like glycerin and propylene glycol are preferred. এই যে বলা আছে গ্লিসারিন আর প্রোপিলিন গ্লাইকল প্রেফার্ড কেন, এক গ্লিসারিনের ভিসকোসিটিটা বেশি, সেটা এই এরিয়াতে চিপকে থেকে ড্রাগটাকে এফেক্টিভভাবে ব্যবহার করতে দেবে, আর প্রোপিলিন গ্লাইকল হচ্ছে কানের ওয়াক্সটাকে নরম করে দেবে, তাহলে পরে বাডস দিয়ে পরিষ্কার করে ফেলা যাবে সহজে। এইবার বাইফেজিক লিকুইড ফর্মস, বাইফেজিক লিকুইড ডোজেস ফর্মস, এর আন্ডারে আছে ইমালশন। ইমালশনের টিকা আসে, মানে ডেফিনেশন আসে, এইটাও আমাদের পড়ে রাখতে হবে। অ্যান ইমালশন ইজ এ বাইফেজিক লিকুইড প্রিপারেশন কন্টেনিং টু ইমিসেবল লিকুইডস, ওয়ান অফ হুইচ ইজ ডিসপার্সড অ্যাজ মাইনিউট গ্লোবিলস ইনটু দি আদার। মানে পুরোপুরি মিশে যাচ্ছে না দুটো তরল। এটা এরকম না যে তুমি অরেঞ্জ সিরাপ জলের মধ্যে মেলালে দুটো মিলে গেল, তার বদলে দানা দানা খুব ছোট ছোট দানায় ওই জলের মধ্যে সাসপেন্ডেড হয়ে থাকলো, তো সেগুলি হচ্ছে ইমালশন, সাসপেনশন, এগুলির মধ্যে পড়ে। তো ইমালশনের টিকা ডেফিনেশনটা আমরা পড়ে রাখবো। হ্যাঁ, ইমালশন কাকে বলে, তারপর এটাও পড়ে রাখবো ইমালশন কি কি টাইপের হয়, অয়েল ইন ওয়াটার টাইপ আর ওয়াটার ইন অয়েল টাইপ। এটা আগের দিন একবার বলেছিলাম যে জলের মধ্যে তেল দিলে সেটা তো মিশবে না, কিন্তু এমন হতে পারে একটা ড্রাগ ডেলিভারি করার জন্য ওয়াটারটাকেই মিডিয়াম ব্যবহার করা ভালো, কিন্তু ড্রাগটা হচ্ছে অয়েলি, তখন অয়েল ইন ওয়াটার টাইপ হবে, O/W। এই ইমালশনটায় সামান্য অয়েল থাকবে ড্রাগটা, আর ওয়াটারটা হবে ভেহিকেল বা বেস, তখন এইভাবে দেওয়া হয়। আর ওয়াটার ইন অয়েল টাইপসে কি হবে, বেস বা ভেহিকেলটা হচ্ছে অয়েল, আর ওয়াটার লাইক মানে অ্যাকোয়াস একটা ড্রাগ তাতে দেওয়া হয়েছে। এই যে তার উদাহরণও দেওয়া আছে, উল, ফ্যাট, রেজিনস, বিস ওয়াক্স অ্যান্ড সোপস ফর্মড ইন divalent bases like Ca++, Mg++ and Zn++ are used as emulsifying agent. এইগুলি ইমালসিফায়ার। অনেক সময় দেখবে অনেক কন্টেন্টের গায়ে লেখা থাকে যে কি কি দিয়ে তৈরি করা হয়েছে, তাতে ইমালসিফায়ার্স শুধু লেখা থাকে, মানে তখন এই সব কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে যাতে একটা জিনিস আরেকটা জিনিসের মধ্যে মিলে থাকতে পারে। এখন যদি জিনিসটা ওইভাবে সাসপেন্ডেড না থেকে থিতিয়ে পড়ে তাহলে ইভেন হবে না। এই জন্য অনেক সময় যদি বেশি লিকুইড হয়, সেমি সলিড না হয়ে একেবারে লিকুইড হয়, অনেক সিরাপ বা অনেক এরকম ইমালশন সেটাকে ভালোভাবে মিলিয়ে নিতে বলে আবার ব্যবহার করার আগে। ইমালশনস ফর ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, এইটুকু একটু পড়ে রাখতে হবে। দিস আর জেনারেলি oil in water type emulsions and are used for administration of medicinal oils. The emulsification helps to mask the disagreeable taste and the oily feel of the medicinal oil and thus increases its palatability. Liquid paraffin emulsion এমন একটা জিনিস যেটার টেস্টও ভালো না, মুখে দিলে ভালোও লাগবে না, তখন ওটা একটা ওয়াটার বেসের মধ্যে দিয়ে দেওয়া হলো, ইমালশন হিসাবে চলে গেল, তখন আমরা সেটাকে সহ্য করতে পারবো। বেশিরভাগ ডোজেস ফর্মই এমন একটা ফর্ম করতে হয় যাতে মানুষ এটা অ্যাকসেপ্ট করতে পারে। এর এছাড়া আছে ইন্ট্রাভেনাস ইমালশনস ফর এক্সটার্নাল ইউজ। ইন্ট্রাভেনাস ইমালশন সম্পর্কে আসতে দেখি নাই কোশ্চেন তেমন একটা, তাও 10 বছরের কোশ্চেনগুলি ফলো করে দেখো এই নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি। ইমালশনস ফর এক্সটার্নাল ইউজ, এটা সম্পর্কে একটু পড়ে রাখতে হবে। এরপরে আছে সাসপেনশনস। Suspensions are biphasic liquid dosage form of medicament in which finely divided solid particles are dispersed in a liquid or semi-solid vehicle.
আগে ইমালশনে কী ছিল, ইমালশনে কিন্তু দুটোই লিকুইড ছিল, অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েল, দুটাই লিকুইড, কিন্তু ওর ফেজ আলাদা, মানে ধরনটা আলাদা বলে ও একটার সাথে আরেকটা মিশে যায় না। এবার সাসপেনশন কি হচ্ছে, সলিড পার্টিকেল, ও মিশবেই না। তো এবার ও ফাইন পার্টিকেল একটা লিকুইডের মধ্যে সাসপেন্ডেড হয়ে আছে। যেমন এই যদি কেউ দেখো যারা রান্না টান্না করেছো, দেখবে অনেকের ঝোল বানানোর পরে অনেকের ঝোলটা পাতলা, জলের মতো ঝোলটা রয়ে যায়, আর গ্রেভিতে যে মশলাগুলো সাসপেন্ডেড থাকার কথা ছিল ও তলে রয়ে গেছে। আবার কেউ কেউ রান্নাটা করে সেই ঝোলটা, ডিমের ঝোল বা মাছের ঝোল বা মাংসের ঝোল যাই হোক, একদম ইভেনলি মানে খুব সুন্দর মিশে যায়। এর জন্য কী করে, অনেকে যখন কষানো হয় তখন কিছু আলু ডলে দেয়, যে আলুর মধ্যে স্টার্চ আছে সেটা যখন জলে মিশে যায়, সেই স্টার্চগুলি কিন্তু সাসপেন্ডেড হয়ে থাকে যে ওই জলের মধ্যে। তো এই রকম অনেকে আবার কর্নফ্লাওয়ার দেয়, সেটাও একটা স্টার্চ। সেটা কি করে, ওই স্টার্চটা জলের মধ্যে যখন সাসপেন্ডেড হয়ে থাকে তখন তার সাথে সাথে বাকি মশলা যে আছে সেগুলিকেও ইভেনলি সাসপেন্ডেড করে রাখে। ফলে কি হয়, একটা ইভেন গ্রেভি তৈরি হয়, তখন সেটা খেতে ভালো লাগে বা অ্যাট্রাকটিভ হয়। আর যদি এমন রান্না করা হয় যে উপরে জলের মতো ঝোলটা বয়ে যাচ্ছে আর নিচে মশলাটা পড়ে থাকলো থিতিয়ে, সেই খাবারটা খেয়ে কিন্তু কেউ ভালো বলবে না। তো সাসপেনশন হচ্ছে সেটার একটা উদাহরণ। প্রত্যেকদিন রান্নার মধ্যে আমাদের ভারতীয় খাবারে গ্রেভিটা হচ্ছে একটা সাসপেনশনের গুরুত্বপূর্ণ উদাহরণ। এইবার সাসপেনশন একইভাবে, সাসপেনশনে হচ্ছে সলিড পার্টিকেল থাকবে লিকুইডের মধ্যে, এবং সাসপেনশন ব্যবহারের উদ্দেশ্যও হচ্ছে একই রকম, যে সেটা টেস্ট বা অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য। মানে অনেক বাচ্চারা এই যে অ্যাম্পিসিলিন বা বেরিয়াম সালফেট, ইনসুলিন, জিঙ্ক সাসপেনশন, এই যে লেখা আছে এইগুলি অ্যাকসেপ্টেবল না টেস্ট। এইবার খুব বয়স্ক বা খুব বাচ্চারা কিন্তু ট্যাবলেট খেতে পারে না, ট্যাবলেট ওদের পক্ষে গেলা সম্ভব হয় না, বাট ট্যাবলেট অ্যাকসেপ্টেবল না বা টেস্টটাও অ্যাকসেপ্টেবল না। এইবার তাদেরকে সাসপেনশন দিতে হবে, যে সেই ড্রাগটা সেটা কিছুতেই মিশে যায় না লিকুইডের মধ্যে। এবার তাকে সাসপেনশন তৈরি করে দেওয়া হলো, সেটা তার ফলে গিলে ফেলাও সহজ হলো, এবং তাতে হয়তো মিষ্টি দিয়ে সেটাকে একটু অ্যাকসেপ্টেবল করে তোলা হলো। দেখবে অনেক আজকাল ড্রাই সিরাপ সাসপেনশন বাচ্চাদের খুব দেওয়া হয়। তাহলে আমরা এরপরে বাকি থাকলো সেমি সলিড ডোজেস ফর্মস। সেমি সলিড ডোজেস ফর্মসে কিন্তু এইখানে আবার ডেফিনেশন আসবে অয়েন্টমেন্ট কাকে বলে। এই যে অয়েন্টমেন্টস আর সেমি সলিড প্রিপারেশনস মিন্ট ফর অ্যাপ্লিকেশন টু দি স্কিন অর মিউকাস মেমব্রেন। এই একটা লাইন ঠিকঠাক লিখলেই কিন্তু 2 নম্বর। Ointments are semi-solid preparations meant for application to the skin or mucous membrane. They usually contain a medicament or medicaments dissolved, suspended or emulsified in the ointment base. হ্যাঁ, অয়েন্টমেন্টের ডেফিনেশনটা আমরা মনে করে রাখবো। They may contain a suitable antimicrobial preservative. The ointments are mainly used as a protective or emollient for the skin. The medicated ointments are meant for action on epidermis or for action on deeper layers of cutaneous tissues, or to penetrate deep and release medicaments to body fluids. অর্থাৎ 4 নম্বরের টিকা যদি থাকে এই অবধি লিখবো, এতটা লিখবো। আর যদি 2 নম্বরের থাকে তাহলে আমি এইটুকু লিখেও পার পেয়ে যাব। ঠিক আছে, ভালো 2 লাইন লিখলে, যদি না হয় তাহলে অন্তত এই একটা লাইন যেন ঠিকঠাক লিখতে পারি। আর 4 নম্বর থাকলে আমি এতটা লিখব, এটা মনে রাখতে হবে। এইবার এখানে আরেকটা লেখা আছে যে অপথ্যালমিক অয়েন্টমেন্ট। অপথ্যালমিক অয়েন্টমেন্ট মানে অপথ্যালমিক যাই হবে সেটা হচ্ছে চোখে ব্যবহার করা হয় যা। অপথ্যালমিক অয়েন্টমেন্ট মানে আমরা দেখেছি চোখে, অনেক সময় চোখে যদি আমরা কখনো আঘাত পাই তখন নিউজপ্রিন জাতীয় অপথ্যালমিক অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়। এরকম অনেক অয়েন্টমেন্ট আছে যা চোখে ব্যবহার করা হয়, সেইগুলি কিন্তু ফ্রি অফ ইরিটেন্ট হতে হবে। মানে এমনি গায়ে আমরা মলম মাখি যে এরকম একটা ব্যথার ওষুধ লাগালাম, সেটা লাগানোর পরে চুলকাচ্ছে, কিন্তু চোখে এরকম কিছু হলে সেটা চুলকানো যাবে না। মানে চোখের জিনিসটা ইরিটেশন ফ্রি হতে হবে, স্টেরাইল হতে হবে, ফ্রি ফ্রম ইরিটেশন। এই যে ফ্রি ফ্রম ইরিটেশন মানে যেই
অনেক আমরা ব্যথার মলম গায়ে লাগাই, সেটা লাগানোর পর সেই জায়গাটা কিন্তু চুলকায় বা জ্বলে যায়, কিন্তু চোখে কিন্তু ওরকম ব্যবহার করা যাবে না, তাহলে খুব কষ্ট হবে, অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না, চোখে আরও দেখতে পাবে না মানুষ, মানে সমস্ত ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। তো এইখানে এই ব্যাপারটা ইম্পর্ট্যান্ট, দিস অয়েন্টমেন্টস আর স্টেরাইল অ্যান্ড ফ্রি ফ্রম ইরিটেশন। হ্যাঁ, ইরিটেশন থাকলে চলবে না। In the preparation of these ointments, the yellow soft paraffin is used instead of white soft paraffin. The reason for this being that white soft paraffin may contain small traces of bleaching agent which are generally left over after bleaching the yellow soft paraffin. Hence, the white soft paraffin may cause irritation to the eye. যাই হোক, এতটা লাগবে না, অপথ্যালমিক অয়েন্টমেন্ট কি সেটা মনে রাখতে হবে। এবার অপথ্যালমিক অয়েন্টমেন্ট বা আইডিয়াল অয়েন্টমেন্ট বেসের কি কি প্রপার্টি থাকতে পারে, এই 6টা পয়েন্ট একটু মনে রাখতে হবে। ইট শুড বি ইনার্ট, ইনার্ট মানে নিষ্ক্রিয়। অয়েন্টমেন্ট বেস কি, সেটা হবে নিষ্ক্রিয়, অর্ডারলেস, কোনো গন্ধ থাকা যাবে না, স্মুথ, খুব স্মুথ হতে হবে। ইট শুড বি ফিজিক্যালি অ্যান্ড কেমিক্যালি স্টেবল, মানে ওয়েদারে নষ্ট হয়ে গেলো বা কন্টেনারে থাকতে থাকতে নষ্ট হয়ে গেলো সেরকম হলে চলবে না। ইট শুড বি কম্প্যাটিবল উইথ দি স্কিন অ্যান্ড উইথ দি ইনকর্পোরেটেড মেডিকামেন্টস, মানে স্কিনেও এর ক্ষতি, মানে এই যে বেসটা স্কিনের কোনো ক্ষতি করলে চলবে না, আবার মেডিকামেন্টটাকে নষ্ট করলেও চলবে না। ইট শুড বি অফ সাচ কনসিস্টেন্সি দ্যাট ইট স্প্রেডস অ্যান্ড সফটেন্স হোয়েন অ্যাপ্লাইড টু দি স্কিন উইথ স্ট্রেস, মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে স্মুথলি অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, ইট শুড নট রিটার্ড হিলিং অফ দি উন্ড, এটা যে ক্ষতস্থানের নিরাময়ে বাধা সৃষ্টি করবে না। ইট শুড নট প্রডিউস ইরিটেশন অর সেন্সিটাইজেশন অফ দি স্কিন, মানে স্কিনে লাগানোর পরে এইটার কারণে কোনো চুলকানি, অস্বস্তি বা বেশি সেন্সিটিভ হয়ে ওঠা স্কিনের, সেগুলি হলে চলবে না। এইবার বলা আছে আবার, দেয়ার ইজ নো সিঙ্গেল অয়েন্টমেন্ট বেস হুইচ পজেসেস অল দি কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল অয়েন্টমেন্ট বেস, মানে এরকম কোনো অয়েন্টমেন্ট বেসই নাই যার মধ্যে এই সমস্ত গুণগুলি আছে। তাই সো ইট বিকামস নেসেসারি টু ইউজ মোর দ্যান ওয়ান অয়েন্টমেন্ট বেস ইন দি প্রিপারেশন অফ অয়েন্টমেন্টস। দি অয়েন্টমেন্ট বেসেস আর ক্লাসিফাইড ইন্টু oleaginous bases, absorption bases, emulsion bases, water soluble bases। এখন এগুলি নিয়ে খুব বেশি প্রশ্ন আসছে কিনা দেখতে হবে, যদি প্রশ্ন এসে থাকে তাহলে এগুলি নিয়ে পরে পড়া যাবে। বেসিক একটু কি প্রথম প্যারাগ্রাফে বিষয়গুলি জেনে রাখতে হবে, এর বেশি কিছু আমি মনে করছি না এই মুহূর্তে। ইমালশন বেসেস কি, ওয়াটার সলিউবল বেসেস কি, এই প্রথম প্যারাগ্রাফে যা বলা আছে সেটা পড়ে আমি জেনে নিলাম, এটাই যথেষ্ট, মুখস্থ করতে হবে না, কিন্তু ডেফিনিশনগুলি মুখস্থ করতে হবে। এরপরে আছে ক্রিমস, ক্রিমসেরও ডেফিনিশন মুখস্থ করতে হবে। এইখানে ফার্মাসিউটিক্সের প্রচুর জিনিস আমাদের মুখস্থ করতে হবে যাতে ঠিকঠাক লিখতে পারি। পেস্ট কাকে বলে সেটাও প্রথমে মনে রাখতে হবে। পেস্টস আর সেমি সলিড প্রিপারেশনস ইন্টেন্ডেড ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন টু দি স্কিন। They differ from ointment as they contain a high proportion of finely powdered medicaments such as zinc oxide, calcium carbonate, starch, etc. পেস্টে হচ্ছে সেমি সলিড প্রিপারেশন, এতে হাই প্রপোর্শন অফ ফাইনলি পাউডার্ড মেডিকামেন্ট থাকে। আর এখানে আগে ছিল ক্রিম, ক্রিমে হচ্ছে ভিসকোসিটি বেশি থাকে। সেমি সলিড এমালশনস হুইচ আর মেন্ট ফর এক্সটার্নাল ইউজ। দি ক্রিমস আর টু টাইপস, অ্যাকুয়াস অ্যান্ড অয়েলি ক্রিমস, মানে জলীয় অথবা তৈলাক্ত ক্রিম হতে পারে, অ্যাকুয়াস অ্যান্ড অয়েলি ক্রিমস। আর এইদিকে পেস্ট হচ্ছে, পেস্টের মধ্যে ফাইনলি পাউডার্ড মেডিকামেন্টস বেশি থাকে বলে সেটা পেস্ট হয়ে যায়। এছাড়া আছে জেলিস, জেলিস কাকে বলে? জেলিস আর ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট নন গ্রিজি সেমি সলিড প্রিপারেশনস মেইনলি ইউজড ফর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন টু দি স্কিন। সাধারণত ট্রান্সপারেন্ট অথবা ট্রান্সলুসেন্ট, আর নন গ্রিজি মানে চিপকে থাকে না শরীরের সাথে। সেমি সলিড প্রিপারেশনস, এইটুকু মনে রাখতে হবে। দিস আর অলসো ইউজড ফর লুব্রিকেটিং ক্যাথিটার্স, সার্জিক্যাল গ্লাভস অ্যান্ড রেকটাল থার্মোমিটার্স। এই জেলিটুকু মনে রাখতে হবে।
এরপরে নিউ ড্রাগ ডেলিভারি সিস্টেমে কী প্রশ্ন আছে দেখে সেই নিয়ে আমাদের পড়াশোনা করা যাবে।